আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যেই সংসদে পেশ হচ্ছে বাজেট। প্রস্তাবনা অনুমোদনে চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। জীবনযাত্রা সহজ করা হয়েছে দাবি অর্থমন্ত্রীর। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব, দেরিতে অভিযোগ আসাই কারণ জানালেন দুদক চেয়ারম্যান। ফেরত আনা গেলে সমৃদ্ধ হবে কোষাগার। টাঙ্গাইলে ডিম বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চালক হেলপার নিহত। গাজীপুরে বাস অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশ বাতিল চেয়ে মানববন্ধন। কর্মসংস্থানের জটিলতা তৈরি করবে দাবি শিক্ষার্থীদের। বিশ্বের কোনো দেশে বিসিএস এর মতো জায়গায় কোন রকম কোটা রাখা হচ্ছে না। হাইকোর্ট যে রায়টি দিয়েছে এটিকে আমরা প্রত্যাখ্যান করছি। ভারতে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি। শনিবারের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাহুল ম্যাজিকে লোকসভায় ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। আজ বিকেল ৩টায় সংসদে উপস্থাপন করা হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনা। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। সামগ্রিক ঘাটতির পরিমাণ ২,৫৬,০০০ কোটি। মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। ৮২ বছরে পা দেয়া অর্থমন্ত্রী তুলে ধরবেন 1 বছরের আয় ব্যয়ের হিসাব। এরই মধ্যে বাজেট উপস্থাপনকে সামনে রেখে সংসদে প্রবেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ অন্যান্য মন্ত্রীরাও। সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। অর্থমন্ত্রী জানান, শুধু অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে বাজেট বড় করার কোনো মানে নেই। এজন্য বাজেটের আকার কমানো হয়েছে। জানান, এই বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করা হয়েছে। সকালে জাতীয় সংসদে যাওয়ার আগে সরকারি বাসভবনের সামনে এসব কথা বলেন তিনি। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। বিকেল নাগাদ জাতীয় সংসদে পেশ করা হবে নতুন অর্থ বছরের বাজেট। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে আছেন আমার সহকর্মী রিমন রহমান। রিমন, সংসদ ভবনে চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং সংসদ সদস্যরা কি আসতে শুরু করেছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? বেলা 12টায় কিন্তু এই মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেই বৈঠকটি শুরু হয় এবং সেখানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটি বৈঠকটি কিন্তু এখনও চলছে, অর্থাৎ এই বৈঠকটি শেষ হলে, অর্থাৎ এখানে যদি অনুমোদন দেওয়া হয়, তারপরে কিন্তু সেই বাজেটটি বেলা 3টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন আবুল হাসান মাহমুদ আলী, যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এই মন্ত্রিসভার যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়। বাজেটের যে আকার ধরা হয়েছে, ঘাটতি, পাশাপাশি উন্নয়ন ব্যয় সহ বিভিন্ন সামগ্রিক বিষয় কিন্তু এখানে যারা মন্ত্রিসভার সদস্য রয়েছেন তারা বিভিন্নভাবে সেখানে যুক্তি তুলে ধরেন এবং বিভিন্ন কিভাবে বাজেট বাস্তবায়ন করা যায় সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আলোচনা করেন। তিনটায় যে বাজেট উপস্থাপন হবে সেখানে কিন্তু সংসদ সদস্যরা ইতিমধ্যেই কিন্তু একজন দুজন করে প্রবেশ করতে শুরু করেছেন, অর্থাৎ 3টার থেকেই যেটি শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি যেটা বলা যায় যে আসলে অর্থনৈতিক যে
মন্দা বা চ্যালেঞ্জ যেটাই বলি, তার মধ্যেই এই অর্থ বছরের বাজেট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পাশাপাশি বৈশ্বিক যে অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতার মধ্যে পাশাপাশি করোনার যে সংক্রমণ ছিল, সেই সংকটগুলো কিন্তু এখন নেই, করোনার সংকট নেই। পাশাপাশি বৈশ্বিক যুদ্ধাবস্থা রয়েছে, কিন্তু অন্যান্য দেশ যেখানে সেই অর্থনৈতিক সংকটগুলো থেকে উত্তরণ করছে, সেখানে কিন্তু বাংলাদেশের একটি সংকট এখনও রয়েছে। অর্থাৎ সেই অর্থনৈতিক সংকটগুলো মাথায় নিয়েই কিন্তু এই বাজেট তৈরি করা হচ্ছে, এবং সেই বাজেটে দেখা যাচ্ছে যে ঘাটতির পরিমাণ 2,56,000 কোটি টাকা। অর্থাৎ এই বিশাল ঘাটতি অর্থায়নে কিন্তু সরকারকে ঋণ নিতে হবে। অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে, ব্যাংকিং খাত থেকে একটি বড় অঙ্কের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এটি একটি বড় সংকট বলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে সরকার যদি এত মাত্রায় ঋণ নেওয়া হয়, তাহলে কিন্তু বেসরকারি উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ঋণ পাবেন না। পাশাপাশি বৈদেশিক উৎস থেকে যে ঋণ, প্রায় 90 লাখ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আসলে সেটি নিলে আরেকটি সমস্যা যেটি হচ্ছে যে ঋণের যে সুদের যে দায়, সেটি কিন্তু একটি বড় আকার ধারণ করবে। কারণ এরই মধ্যে কিন্তু 1 লাখ কোটি টাকার বেশি ঋণের যে সুদ রয়েছে সেটি কিন্তু পরিশোধ করতে হচ্ছে। অর্থাৎ এদিকেও একটা চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি সরকারের যে উন্নয়ন ব্যয় সেটি কিন্তু রয়েছে, এবং যেটি মাত্র 1% বৃদ্ধি করা হয়েছে চলতি অর্থ বছর থেকে। অর্থাৎ সরকারের যে উন্নয়ন ব্যয়টি সেটি কিন্তু আসলে ওইভাবে বৃদ্ধি পেল না। পাশাপাশি সার্বিকভাবে যেটি বলা যায় যে সরকারের যে চাপ রয়েছে, সেই চাপটি আসলে মোকাবেলা করতে হবে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, যেহেতু রাজস্ব আয়ের একটি সংকট রয়েছে। কারণ 5,41,000 কোটি টাকা যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটি কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং। কারণ রাজস্ব আয়ের যে এনবিআর যে লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা, সেটাও কিন্তু আদায়ের ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা তৈরি হবে বলে আমরা যদি জানতে পেরেছি। অর্থাৎ বিশ্লেষকরা যেটি বলেছেন যে আসলে এই রাজস্ব ব্যবস্থাপনা দিয়ে কিন্তু এত টাকা রাজস্ব আদায় করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। পাশাপাশি মূল্যস্ফীতির যে লক্ষ্য সেটি কিন্তু কমিয়ে ধরা হয়েছে। অর্থাৎ এখন কিন্তু উচ্চ মূল্যস্ফীতিতে অবস্থান করছে। অর্থাৎ 2.5 বছর ধরে একটি 10% মতো এই দেশে 10% মূল্যস্ফীতির যে চলমান রয়েছে, সেটি কিন্তু সাধারণ মানুষকে খুবই চাপ তৈরি করেছে, চাপে ফেলেছে। অর্থাৎ সেই চাপটা সামাল দেওয়ার ক্ষেত্রে আগামী অর্থ বছরে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেটি কিন্তু বাজেট বইতে অর্থমন্ত্রী যখন এটি তুলে ধরবেন তখন হয়তো তিনি বলবেন। কিন্তু অর্থনীতি বা বিশ্লেষকরা যেটি বলছেন সেটি হচ্ছে যে এই 10% থেকে মূল্যস্ফীতি 6%-এর মধ্যে নামিয়ে নিয়ে আসা, এটি কিন্তু খুবই একটি চ্যালেঞ্জিং বিষয় হবে। অর্থাৎ সার্বিকভাবে যেটি বলা যায়, আসলে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। অর্থাৎ যদি দক্ষভাবে ব্যবস্থাপনা না করা যায়, তাহলে বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতে পারে সরকারকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজেট বিষয়ে পর্যালোচনা শুনবো। আমাদের সঙ্গে আছেন ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। আশরাফ, স্বাগত আপনাকে। প্রথমেই যে বিষয়টি জানতে যাচ্ছি, শুল্ক কাঠামো নিয়ে বিড়ম্বনা তো আছে, টাকা ধারের জন্য সুদ দিতে হচ্ছে বেশি করে, নেই নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। এই অবস্থায় বিনিয়োগ বাড়তে পারে কিনা, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, শুল্ক না বাড়িয়েও যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনার আমাদের যে কর জাল অর্থাৎ করদাতার সংখ্যা সেটা বাড়িয়ে কিন্তু এটা রাজস্ব আদায় বৃদ্ধি করা যেতে পারে। এবং আমাদেরকে যে জিনিসটা আরেকটা মাথায় রাখতে হবে যে আমাদের যেমন ধরেন প্রায় 1/3 কর আসে আসলে শুল্ক থেকে, বিভিন্ন ধরনের কাস্টমস শুল্ক এবং আমদানি শুল্কের উপর থেকে। এখান থেকে কিন্তু আমাদেরকে মাত্র 2-3 বছরের মধ্যে আসলে বেরিয়ে আসতে হবে এলডিসি গ্রাজুয়েশন এবং ওই রিলেটেড অনেকগুলো অব্লিগেশনের কারণে। তো তার মানে হচ্ছে যে আমাদেরকে আসলে এই কাস্টম শুল্কর বদলে এমনিতেই আপনার আয়কর এবং ভ্যাটের উপরে নির্ভরশীল হতে হবে। এবং আমরা জানি যে আমাদের একটা ডিক্লেয়ার্ড পলিসি আছে যে আয়কর অথবা প্রত্যক্ষ কর যেটা, সেটা আসলে আমাদের অ্যাটলিস্ট 40% করতে হবে। সেটার জন্য সময় আছে, কিন্তু এই ধারাটা এখনই শুরু করতে হবে। এবং এটা করতে গেলে, এবং আমরা যেটা যতটুকু এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে সরকার আসলে কর হার বাড়ানোর চাইতে কর জাল বৃদ্ধির ব্যাপারে বেশি মনোযোগ দিবেন বলে মনে হচ্ছে। দেখা যাক আমাদের আশাটা সত্যি হয় কিনা। আমরা মনে করি কারণ দেখুন, আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখতে হবে যে যদি কর হার বাড়ানো হয় তাহলে কিন্তু আমাদের কম্পিটিটিভনেস কমে যাবে, এবং আমরা যে গত 2 বছর ধরে যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটির কারণে যে ধরনের চাপের মুখে আছি সেই চাপটা আরো বেড়ে যাবে। আবার একই সাথে এটাও মনে রাখতে হবে যে আপনার আমাদের বাজেট ঘাটতি অর্থায়নের জন্য ব্যাংকিং খাতের থেকে যদি নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে বেসরকারি খাতের জন্য ক্রাউডিং আউট এফেক্ট হবে, এবং এটা বেশি দিন ধরে চলতে থাকলে একটা মন্দা অবস্থা তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হবে।
আপনার কাছে আবার আরেকটি প্রশ্ন, ডলারের সংকট তো রয়েছেই, আমরা জানি কমছে রিজার্ভ ভান্ডার, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে ক্রয় ক্ষমতায়। এই অবস্থায় বাজেটে কি ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে? বাজেটে আসলে আমি যদি একটু বিশদভাবে বলি, এক্সচেঞ্জ রেটের ব্যাপারটা সরাসরি কন্ট্রোল করতে হবে আপনার মনিটারি পলিসি দিয়ে। সেটা বাংলাদেশ ব্যাংক তাদের একটা রোডম্যাপ অলরেডি ঘোষণা করেছেন। বাজেটে আসলে সরাসরি আপনার আমাদের ডলার সংকটের ব্যাপারে খুব বেশি কিছু করার নেই। যেটা সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে সরকারি ব্যয়ের ক্ষেত্রে, যেখানে আপনার যেটা আপনার বৈদেশিক মুদ্রায় করতে হবে, সেই অর্থায়নটা যদি আমরা লোকাল মার্কেট থেকে না করে বৈদেশিক ঋণের থ্রুতে করি, এবং একই সাথে আপনার বৈদেশিক যে ঋণ যেগুলো আছে, বৈদেশিক যে সূত্রগুলো আছে, এগুলোর ব্যবহার যদি বাড়িয়ে দেয় তাহলেও কিন্তু এটা আমাদের ডাইরেক্টলি ব্যালেন্স অফ পেমেন্টে এফেক্ট ফেলবে। আমরা আশা করব যে সরকার আসলে এই দিকটাতে মনোযোগ দিবেন এই বছরের বাজেটে। আমরা জানি বাজেট ঘাটতি মেটাতে সরকারকে আসলে ব্যাংক থেকে ঋণ করতেই হয়, কিন্তু সেই ঋণের জায়গাটা যদি দেশীয় ব্যাংক না হয়ে বৈদেশিক সূত্রগুলো হয়, তাহলে সেটা আসলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের জন্য বেটার হবে। করের ব্যাপারটাতে আসতে চাই। বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%, আর কালো টাকা সাদা করলে 15% কর প্রদান করতে হবে। অর্থনীতিতে এর প্রভাব কেমন পড়তে পারে বলে মনে হচ্ছে আপনার? খুব ব্রড টার্মসে যদি বলি, এটা আসলে খুব যে বড় ইম্প্যাক্ট ফেলবে তা না। আমরা দেখেছি যে কালো টাকা সাদা করার এই ধরনের উদ্যোগ আসলে খুব একটা গত কয়েক বছর ধরে খুব একটা কাজে দিচ্ছে না। এখানে আরেকটা ব্যাপার আছে যেটা আমি আসলে একটু বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, বৈধ এবং অবৈধ অর্জন কিন্তু একইভাবে ট্রিটেড হতে পারে না। আমাদের আইনটা যেভাবে আছে তাতে দেখে মনে হচ্ছে যে আপনার আয় বৈধ কি অবৈধ এই ডিস্টিংশনটা করা হবে না। আমরা মনে করি যে যদি কালো টাকা সাদা করতে যেটা বোঝায় যে আপনার বৈধভাবে অর্জিত আয়কে প্রদর্শন করার জন্য যখন আপনার কোনো একটা সুযোগ নেওয়া হয়, আমরা মনে করি সেটা দরকার আছে এবং সেটা জাস্টিফাইড। সেটা কি হারে হবে সেই বিষয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু অবৈধ পন্থায় অর্জিত অবৈধ আয় সেটাকে আসলে বৈধতা দেওয়াটা বোধহয় ঠিক হবে বলে আমি মনে করি না। আর সরকার ব্যাংক ব্যবস্থা থেকে তো নিট 1,37,000 কোটি টাকা ধার নিতে চায়। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহে কেমন চাপ তৈরি হতে পারে বলে মনে হচ্ছে? আপনি জানেন যে আমাদের অলরেডি ব্যাংকিং সেক্টর এক ধরনের একটা তারল্য সংকটে আছে। এই অবস্থায় 1,37,000 কোটি টাকা যদি সরকার বড় করেন, ঋণ নেন, তাহলে কিন্তু যে ব্যাংকগুলোর সক্ষমতা, বেসরকারি খাতে ঋণ দেওয়ার সক্ষমতা খুবই সীমিত হয়ে পড়বে এই বছরের জন্য। কারণ আমাদের এভারেজে গিয়ে ধরেন প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো ডিপোজিট গ্রোথ হয় প্রত্যেক বছর। তার থেকে যদি সরকার বাজেট অর্থায়নের জন্য যদি 1,37,000 কোটি টাকা দিতে হয়, তাহলে দেখা যাবে যে সিংহভাগই যে ডিপোজিট গ্রোথ হচ্ছে তার সিংহভাগই চলে যাচ্ছে সরকারি ঋণের প্রয়োজন মেটাতে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে দেখুন, আমরা কোনো বছরই আসলে বাজেট যা করি তার 100% ইমপ্লিমেন্টেশন আসলে হয় না, ব্যয় আসলে 100% করা যায় না বিভিন্ন কারণে। সো এই অবস্থায় আমরা যেটা আশা করব যে অংশটা অব্যবহৃত থাকবে বাজেটের, সেটার অর্থায়নের জন্য ব্যাংক থেকে ঋণ না নিলে ওখানেই আসলে সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা কমে আসতে পারে। আশরাফ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার। টাকা পাচারের পর কেন খবর হয় দুদকের? সন্দেহভাজন অ্যাকাউন্ট দ্রুত ফ্রিজ করা উচিত, অন্যথায় আগেই পাচার হয়ে যায় অর্থ। সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে কথা জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। বলেন, টাকা একবার পাচার হয়ে গেলে তা ফিরিয়ে আনা খুবই কঠিন। দুদক কমিশনারের সাথে এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন আমার সহকর্মী রাজীব আহমেদ। সীমাহীন দুর্নীতির অভিযোগে সম্প্রতি ফ্রিজ করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও পরিবারের 33টি ব্যাংক অ্যাকাউন্ট। তার আগেই পরিবারসহ নিরুদ্দেশ বেনজির। প্রশ্ন হলো, ওইসব অ্যাকাউন্টে আদৌ কত টাকা আছে, নাকি তোলা হয়ে গেছে? একইভাবে আর্থিক খাতে কেলেঙ্কারির আরেক নাম প্রশান্ত কুমার হালদার। দেশ থেকে পালিয়ে ভারত গিয়ে ধরা পড়েন। 6,500 কোটি টাকা পাচার হয় তার হাত দিয়ে। দুদক কমিশনারের কাছে প্রশ্ন, পাচার হয়ে যাওয়ার পর কেন ফ্রিজ করা হয় অ্যাকাউন্ট?
আর দুদিকেরই বা এত দেরিতে খবর হয় কেন? অর্থ পাচারের একটা উপায় হলো যে টাকাটা বিদেশে পাচার হয়ে যেতে পারে ওইটা তখনই ফ্রিজ করা উচিত, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া উচিত। কারণ টাকা পাচার হয়ে গেলে সেই টাকা আনা খুব কঠিন। পাচার যেন হইতে না পারে তার জন্য আপনারাও তৎপর হন, বিভিন্ন এজেন্সি তৎপর হোক, কমিশনকে জানান, কমিশন আইনসঙ্গতভাবে চেষ্টা করবে। এর আগে দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা নিয়ে এক আলোচনায় দুদক চেয়ারম্যান বলেন, মানি লন্ডারিং এর অভিযোগ দেরিতে আসায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেরি হয়ে যায়। অর্থ পাচার হয়ে যাওয়ার পরে আমরা সব জাতি সবাই জানেন, মানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিআইএফ ইউথ তারা আমাদের কাছে একটা তথ্য দিছে 6 মাস পরে অর্থ পাচার হয়ে যাওয়ার পরে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায়। এর আগে কারা জানতে পারে? যখন লোনগুলি প্রসেস হয়, দেওয়া হয়। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় 80,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পাচার হওয়া টাকার যদি 1% ফিরে আনা সম্ভব হয় তাহলে রাষ্ট্রের কোষাগারে বাড়বে 15,000 কোটি টাকা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সব নাগরিকের জন্য মানসম্মত, উন্নত ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে সরকার, জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর ভূমি মন্ত্রণালয়। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সকালে ছিল সংবাদ সম্মেলন। ভূমিমন্ত্রী জানান, ভূমি সংক্রান্ত সেবাসমূহ স্বয়ংক্রিয়ভাবে জনগণের কাছে পৌঁছে দিতে গ্রহণ করা হয়েছে নানা কার্যক্রম। নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, সহজে মৌজা নকশা প্রাপ্তি, অনলাইন খতিয়ান পেতে হটলাইন সেবা প্রদান করা হচ্ছে। মন্ত্রী বলেন, শুধু সেবা উন্নত স্মার্ট করাই যথেষ্ট নয়, জনগণকে এসব স্মার্ট ভূমি সেবা সম্পর্কে জানাতেও হবে। সেই উদ্দেশ্যে 8 থেকে 14 জুন পর্যন্ত সারা দেশে ভূমি সেবা সপ্তাহ 2024 উদযাপন করা হবে, যার প্রতিপাদ্য স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক। আমরা যে মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং যেটা করতে যাচ্ছি সে সম্পর্কে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং সেটাকে ধারণ করে আমরা যাতে সমগ্র দেশকে ডিজিটাল পদ্ধতিতে আমরা ম্যাপিং এবং অন্যান্য কার্যক্রম যেগুলি আছে সেগুলি যাতে পরিচালনা করতে পারি। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষুব্ধ ছাত্র সমাজের ব্যানারে ছিল প্রতিবাদ কর্মসূচি। তাদের দাবি, রায় প্রদানের ক্ষেত্রে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে আমলে নেননি হাইকোর্ট, তাই আদালতের এই রায়কে প্রত্যাখ্যান করছে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনরতদের বক্তব্য, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের সম্মান করে শিক্ষার্থীরা, কিন্তু চাকরির ক্ষেত্রে বৈষম্য মানা কষ্টদায়ক। চাকরিতে কোটা বহাল রাখা হলে কঠোর আন্দোলনে যাবে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে আসে এই হুঁশিয়ারিও। ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে যেই কোটা বাতিল করেছে, আজকে কেন হাইকোর্ট থেকে সেই কোটা আবার শুরু হয়েছে, সেই বিষয়ে শেখ হাসিনা সরকার তার অবস্থান পরিষ্কার করুক। যারা দেশ পরিচালনা করবে তারা তো অবশ্যই এদেশের সর্বোচ্চ মেধাবী এবং বাছাইকৃত সর্বোচ্চ যোগ্য লোকগুলো। হাইকোর্ট যে রায়টি দিয়েছে এটিকে আমরা প্রত্যাখ্যান করছি। টাঙ্গাইল ও গাজীপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 4 জনের, আহত হয়েছেন আরও 5 জন। ফায়ার সার্ভিস জানায়, উত্তরবঙ্গ থেকে ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকায় আসছিল। ভোরে টাঙ্গাইলের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয় পিকআপটি। ঘটনাস্থলে মারা যান পিকআপের চালক ও হেলপার। পরে মরদেহ উদ্ধার করে পাঠানো হয় বঙ্গবন্ধু সেতু থানায়। নিহত শিপন আলীর বাড়ি কুষ্টিয়া সদরে। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। গাজীপুরের কালীগঞ্জে বাস চাপায় প্রাণ গেছে অটোরিকশার চালক ও এক যাত্রীর। বেলা 11:30টার দিকে কালীগঞ্জের নলছটা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান অটোরিকশা চালক। হাসপাতালে নেওয়া হলে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত 5 জন চিকিৎসাধীন রয়েছেন। ট্রেনের জানালার পাশে কে থাকবে,
এ নিয়ে ঝগড়ায় এক যাত্রীর কিল ঘুষিতে আরেক যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল এক্সপ্রেস নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে ঝুমুর কান্তি বাউল শেষ বগিতে ওঠেন। সেখানে জানালার পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে সিটে বসা যাত্রী মঞ্জুর মিয়ার সাথে ঝগড়া শুরু হয় ঝুমুরের। এক পর্যায়ে ঝুমুরকে মারধর করেন মঞ্জুর। ঝুমুর অজ্ঞান হয়ে পড়লে সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে মারা যান তিনি। অভিযুক্ত মঞ্জুর মিয়াকে আটক করেছে পুলিশ। যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তিগুলো আগেই হার্টের রুগী ছিল বলিয়া চেন্নাই, ভারতের চেন্নাই চিকিৎসা করেছে শুনতে পাই। লাশটা করে তারা বাড়িতে নিয়ে গেছে। আমরা সেখানে আইনগত ব্যবস্থা করানোর জন্য আমরা লাশের কাছে যাইতেছি। আর এদিকে উদ্যম কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। আর যে লোকটা ঘুষি মারছিল এই লোকটাকে কমলাপুর রেলে থানায় তারা আটক করা হয়েছে। নদ নদীর পানি কমলেও সিলেট সুনামগঞ্জে প্লাবিত এলাকার মানুষের ভোগান্তি কমেনি। ভারী বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে কমেছে নদীর পানি, তবে উজানের ঢলের প্রভাবে এখনও জেলার বিভিন্ন গ্রামের রাস্তাঘাট তলিয়ে আছে। এতে ভোগান্তিতে ছাতক, দোয়ারা বাজার, শান্তিগঞ্জ উপজেলার লাখো মানুষ। আগামী দুদিন মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পেয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে এতে বন্যা পরিস্থিতি তৈরির শঙ্কা নেই বলে জানানো হয়েছে। সিলেটে উন্নতি হয়েছে প্লাবন পরিস্থিতির। নগরীর বাসাবাড়ি থেকে নেমেছে পানি। বৃষ্টি ও নতুন করে পাহাড়ি ঢল না আসায় কমেছে নদ নদীর পানিও। ফলে উন্নতি হয়েছে গোয়াইনঘাট, জকিগঞ্জ সহ সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কানাইঘাট ও সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি আশানুরূপ কমেছে। কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগে একটু পানি খুব বেশি আছিল, এখন থেকে কমে। পানি মানে বহুত কমছে। আগে তো গরু আর মারা আছে, গরু গাছ বহুত কষ্ট করে ভালো গেছে আর রাস্তা ভাঙ্গিলিস। 3 কারণে চট্টগ্রামে জলাবদ্ধতার ভয়াবহ রূপ। 4 সংস্থার প্রকল্পে 13,000 কোটি টাকা খরচের পরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা চট্টগ্রাম চ্যাপ্টারের সভায় এসব তথ্য তুলে ধরলেন বিশেষজ্ঞরা। সমন্বয়হীনতা দূর করার পরামর্শ তাদের। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা প্রায় 2.5 দশকের নিয়মিত চিত্র। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর 2টি, সিটি কর্পোরেশনের 1টি, পানি উন্নয়ন বোর্ডের 1টি এবং ওয়াসার 1টি প্রকল্প মিলিয়ে প্রায় 13,000 কোটি খরচের পরও দৃশ্যমান পরিবর্তন নেই। এ সংকটের জন্য বাস্তবায়ন পর্যায়ে ত্রুটি, অনিয়ম, সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং দক্ষ লোকের অভাব সহ 3টি কারণ চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। প্রায় 13-14 হাজার কোটি টাকা চট্টগ্রামের শুধু জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার বরাদ্দ করেছে। এর চেয়ে আর কি করবে সরকার? এরপরও আমরা কি রেজাল্ট পেলাম? আমাদের রেজাল্ট হচ্ছে আসলে একটা শূন্য। আমার মনে হয় 14,000 কোটি টাকা বিছিয়ে দেওয়া হতো চট্টগ্রাম শহরে, আমার মনে হয় জলাবদ্ধতা থাকতো না। পুরা কয়েক ফিট উপরে তুলে ফেলা যেত এই চট্টগ্রাম শহরকে এত টাকা দিয়ে। নগরায়নের ব্যাপারে ওরা অ্যাবসলিউটলি নীল। সিটি কর্পোরেশনে একজনও নগর পরিকল্পনাবিদ নাই। তাহলে নগর যেরকম হয়েছে এইরকমই থাকবে, এর থেকে উন্নতি আশা করবেন না। এটা বাসযোগ্য কোনোদিনও হতে পারবে না। চট্টগ্রাম মহানগরীর 36টি খালের মধ্যে 23টির সংস্কার কাজ শেষ বলে কর্তৃপক্ষ দাবি করলেও অনেক খাল আবর্জনায় ভরাট। পানি নিষ্কাশনের পথ বন্ধ। অপরিকল্পিত নগরায়নের কথাও উঠে আসে বাপার এই সভায়। এই অযোগ্য, এই অদক্ষ, অক্ষম ইনস্টিটিউশন দিয়ে তো চট্টগ্রামের জলাবদ্ধতা যেমন নিরসন হবে না, পাহাড় কাটাও কোনোদিন বন্ধ হবে না, আপনার ট্রান্সপোর্টেশনে আপনারা যানজট থেকেও রেহাই পাবেন না। 76% কাজ শেষ হয়ে গেছে, কিন্তু জলাবদ্ধতা এখনই আমাদের বাড়ছে, ছিল কমার কথা। আসলে 100% হলেও যে কতটুকু হবে আমরা এখনো বুঝতে পারছি না। সম্ভাব্যতা যাচাই ছাড়াই একের পর এক মেগা প্রকল্পের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। প্রত্যেকটা প্রজেক্টে আমরা যে দাম দিয়েছি সেটা অন্য যে কোনো দেশের 1/3। এই বড় বড় প্রজেক্টগুলো করতে অন্য দেশ যদি 1 টাকা খরচ করতো, আমি সেখানে 3 টাকা খরচ করেছি। ওই বাকি 2 টাকা কার পকেটে? আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোরবানির ঈদ উপলক্ষে ব্যস্ত সময় কাটছে খামারগুলোয়। হাটে সবসময়
আকর্ষণের শীর্ষে থাকে বড় গরু, যেগুলোর ওজন হয় কয়েক মণ। এই পশুগুলোর ওজন কিভাবে নির্ণয় করা হয়? সহকর্মী জিসান আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। কোরবানির হাটে বিশাল আকৃতির পশুর আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। প্রতি বছরই হাটগুলো সয়লাভ থাকে মনকে মন ওজনের পশু দিয়ে। হাট কাঁপাতে প্রস্তুত চুয়াডাঙ্গার খামারিরাও। খামারিদের দাবি এবার কোরবানির জন্য প্রস্তুত করা পশুর ওজন 20 থেকে 25 মণের মধ্যে। কিন্তু এসব পশুর ওজন কোন পদ্ধতিতে নির্ণয় করা হয়? চোখে দেখা দৃষ্টিতে অনেক সময় তলতাপাত হতো। তারপরে আসলাম কি আমরা ফিতার মাধ্যমে আসার পরে দেখা গেল যে গরুগুলার বডি স্ট্রাকচার সব দিকে সমান হয় না। মাথার দিকে এক ধরনের, বডিটা এক ধরনের, পিছনটা এক ধরনের। ফিতা এবং চোখে আন্দাজে সঠিকভাবে অনুমান করা যায় না, মাংসের অনুমান করা যায় না, বডি স্ট্রাকচারের অনুমান করা যায় না। অ্যাকুরেট যদি আপনার ওজন করতে হয় স্কেলের দ্বারাই এই গরুর ওয়েটটা মাপলে পারে অ্যাকুরেটভাবে ধারণা পাওয়া যায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আগে ফিতা দিয়ে মেপে গরুর ওজন নির্ণয় করা হলেও এখনও ডিজিটাল স্কেলেই আস্থা সকলের। ফিতায় মাপলে আমরা বলি 2 থেকে 3%, সর্বোচ্চ 5% মতো ভেরিয়েশন হতে পারে। খামারিরা এখন পর্যন্ত আমরা বাজারে যে তথ্য দেখেছি তাতে খামারিরা বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দাম যদি কোনো কারণে না পড়ে যায় তাহলে খামারিরা লাভবান হবে বলে আমরা মনে করছি। ভারতীয় গরু প্রবেশ না করলে লাভের আশা খামারিদের। তবে পশুখাদ্যের দাম বৃদ্ধির কারণে গরু এবং মাংসের দাম এবছর বাড়তে পারে বলে ধারণা তাদের। আশা করি বাংলাদেশের যে চাহিদা আছে কুরবানির বা মাংসের, এ দিয়ে পূরণ হওয়া সম্ভব। বাইরের থেকে গরু বর্তমানে না আনাই উচিত। গত বছর যে গরুর মাংসের দাম ছিল মনে করেন যে 650-700 টাকা, এবার কিন্তু এটা 750-800 টাকা, প্রায় 100 টাকার মতো বাড়ছে। খাবার আমরা মূলত কাঁচা ঘাসটাই বেশি ইউজ করি এবং এর সাথে বিছেলে আছে, ভুসি আছে। কোরবানি উপলক্ষে জেলায় 2,12,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ঈদুল আজহা উদযাপনে নৌপথের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে নৌপুলিশ, জানিয়েছেন নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজি আব্দুল আলী মাহমুদ। নৌপুলিশ হেডকোয়ার্টার্সে মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্নে রাখতে নৌপুলিশ বদ্ধপরিকর। তারা সব ঘাট ও টার্মিনালে দায়িত্বে থাকবে। কোরবানির পশু বহনকারী সব নৌযান কোথায় ভিড়বে তা ব্যানারে লাগাতে হবে বলে জানান তিনি। বলেন, এ বিষয়ে নৌপুলিশের বিশেষ নজরদারি থাকবে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটে কন্ট্রোল রুম স্থাপন করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সংকেত অনুসরণ করে সবাইকে নৌপথে চলাচল করার জন্য আহ্বান জানাচ্ছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা আগামী অনেক সুন্দর করে উদযাপন করতে পারবো। মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারে এবং আবার যেন বাড়ি থেকে নিরাপদে ঘরে আসতে পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করবো। পাশাপাশি আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি যাতে আগামী আনন্দময় হয়। ভারতে চলছে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর অভিষেক আয়োজনে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় নিশ্চিত হয় জোটের সব শরিককে নিয়েই সরকার গঠন করছে এনডিএ। দিল্লিতে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদীকে সমর্থনের ঘোষণা দেন দুই কিং মেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। লিখিত সমঝোতাও হয়। এর আগে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা। এবার লোকসভা নির্বাচনে 293 আসনে জয় পেয়েছে এনডিএ জোট। এককভাবে বিজেপি পেয়েছে 240 আসন। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ঝুলিতে গেছে 234 আসন। ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী। বুধবারই ফোন করে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথোপকথন চলাকালে ভারতের নতুন সরকারের অভিষেক আয়োজনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীও বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারতীয়রা বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। একই সাথে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং প্রতিবেশী সুলভ সম্পর্ক
আরও উন্নত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিরোধীদের একের পর এক কটাক্ষ, সমালোচনা আর উপহাসেও দমানো যায়নি তাকে। হার মানেননি বিশাল মোদী সাম্রাজ্যের কাছে। বিপরীতে মানুষকে আপন বানাতে ছুটে গেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। বলছি পাপ্পু থেকে পাকাপোক্ত এক রাজনীতিবিদ বনে যাওয়া নেতা রাহুল গান্ধীর কথা, যার ম্যাজিকে এবারের লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। কেউ ডেকেছেন পাপ্পু, আবার কেউ উপহাস করেছেন টিউবলাইট বলে। ঠাট্টা করে দেয়া হয়েছে শাহজাদা তকমাও। বছরের পর বছর এমন কটাক্ষের শিকার বারবার হয়েছেন রাহুল গান্ধী। সামান্য ছুতা পেলে কংগ্রেসের এই নেতাকে অপমান করতে ছাড়েননি বিজেপির নেতারা। তবে এই রাহুল গান্ধী যে একদিন হয়ে উঠবেন আতঙ্ক, তা হয়তো কখনোই ভাবেননি বিজেপি নেতৃবৃন্দ। 18তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পক্ষে বিপক্ষে সবাই মানছেন রাহুল গান্ধী এখন ঝানু রাজনীতিবিদ। ধর্মকে এজেন্ডা বানিয়ে মোদি যখন ব্যস্ত ছিল নির্বাচনী প্রচারণায়, রাহুল তখন ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যাত্রা সঙ্গী বানিয়েছেন সব ধর্মের সব বর্ণের মানুষকে। তার প্রতিদানই হয়তো দিয়েছে দেশের জনগণ। নিজ নিজ আসনে জয়ী হলেও মোদির চেয়ে ভোট বেশি রাহুলের। শুধু তাই নয়, জয় ছিনিয়ে এনেছেন মোদির চেয়েও 3 গুণেরও বেশি ব্যবধানে। অভিযোগ ছিল দল গোছাতে পারেন না রাহুল, পারেন না জোট সামলাতে। এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি রাহুল, শুধু হেঁটে গেছেন লক্ষ্যে। তার সঙ্গে হেঁটেছে হাজার হাজার মানুষ। ভারত জোড়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন তাতেই সফলতা পেয়েছেন তিনি। বিশেষত তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছেন এই কংগ্রেস তারকা। সফলতার আরেক কারণ হিসেবে দেখা হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয় এবং নেতৃত্বে সক্ষমতার জন্য। দলের সভাপতির পদ ছাড়লেও এখনও ভক্ত সমর্থকদের মধ্যে আইকন হিসেবেই বিরাজমান রাহুল গান্ধী। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্রমাগত হামলায় ব্যাপক দুশ্চিন্তায় তেল আবিব। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সাথে তুমুল লড়াই চলছে ইরান সমর্থিত যোদ্ধাদের। বেড়েই চলেছে উত্তেজনা। ইসরায়েলকে সব দিক থেকে ঘিরে রেখেছে শত্রুরা, এমন মন্তব্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এমন পরিস্থিতিতে উত্তরাঞ্চলের নিরাপত্তা ফেরাতে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের উত্তরে আবারও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। টার্গেট সীমান্ত থেকে 3 কিলোমিটার দূরে হারফিস শহর। অভিযানে কামিকাজ ড্রোন ব্যবহারের কথাও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। আহত বেশ কয়েকজন। এবার সঠিক সময়ে বাজানো হয়নি সাইরেন, তাই এড়ানো যায়নি ক্ষয়ক্ষতি। তবে হামলার জবাব দিতে দেরি করেনি বলেও দাবি তাদের। বুধবারের অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইডিএফ। বলা হয় ফাইটার জেট দিয়ে হামলায় ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি। লেবাননের গ্রাম আল ওয়াজদানিতে হয়েছে ভারী বোমাবর্ষণ। খিয়াম ও আয়তা আশ শাবেও চালিয়েছে বড় ধরনের হামলা। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনার মধ্যে বুধবার উত্তরাঞ্চল পরিদর্শনে যান বেনিয়ামিন নেতানিয়াহু। জানান হিজবুল্লাহ বিরোধী বড় অভিযানের পরিকল্পনার কথা। যারা ভাবছে আমাদের ক্ষতি করবে আর আমরা অলস বসে থাকবো, তারা ভুল করছে। উত্তরে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছি। অঞ্চলটিতে যে কোনো উপায়ে নিরাপত্তা ফিরিয়ে আনবো। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে শত্রুপক্ষ নিয়ে উদ্বেগ জানান নেতানিয়াহু। শত্রুরা ঘিরে রেখেছে আমাদের। তারা ভেবেছে কোণঠাসা করে আমাদের মানচিত্র থেকে মুছে দেবে। তবে প্রাচীন আমল থেকে আমরা সাহসী যোদ্ধার জাতি, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের রক্ষা করেছি। এখনো একইভাবে উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস ও পূর্বে ইরানকে প্রতিহত করব। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। 8 মাসে তেল আবিবের হামলায় লেবাননে 5 শতাধিক প্রাণহানি হয়েছে, যার মধ্যে বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা। বেসামরিক নিহতের সংখ্যা 70 জনের বেশি। হিজবুল্লাহর হামলায় প্রাণ হারিয়েছে ইসরায়েলের 15 সেনা ও 10 বেসামরিক নাগরিক। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
বিশ্বকাপের নবম ম্যাচে পাপুয়া নিউগিনিকে 3 উইকেটে হারিয়েছে উগান্ডা, আর দশম ম্যাচে ওমানকে 39 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের 5 উইকেটে করা 164 রানের জবাবে 9 উইকেটে 125 রানে থামে ওমান। আগে ব্যাটিং করতে নেমে শুরুটা প্রত্যাশিত ছিল না অস্ট্রেলিয়ার। মাত্র 12 রান করে সাজঘরে ফেরেন ট্রাভিস হেড। 19 রানের মধ্যে প্রথম উইকেট হারায় অজিরা। 51 বলে 56 রানের ধীরস্থির ইনিংস খেলোয়াড়রা ফিরলে খুবই আগ্রাসী ছিলেন স্টয়নিস। এই অলরাউন্ডারের 36 বলে 67 রানের ঝড়ো ইনিংসে 5 উইকেটে 164 রানের পুঁজি পায় অজিরা। চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরু থেকেই অস্ট্রেলীয় পেসারদের বিপক্ষে উইকেট হারাতে থাকে ওমান। শেষ পর্যন্ত 9 উইকেটে 125 রানে থামে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ডালাসের আউটডোরে অনুশীলন করল বাংলাদেশ দল। পূর্ণ রান আপে বোলিং করে তাসকিন আহমেদ জানান দিলেন ম্যাচের জন্য তিনি ফিট। মাহমুদুল্লাহ সাকিব মিলে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। বল হাতে দেখা গেছে অধিনায়ক শান্তকেও। ডালাস থেকে টাইগারদের অনুশীলনের খবর জানাচ্ছেন তাহমিদ অমিত। বল হাতে নাজমুল হোসেন শান্ত, সাথে স্পিন কোচ মুস্তাক আহমেদ। দীর্ঘক্ষণ অধিনায়কের সাথে এই কথোপকথন কি জানান দিচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ বল করা সে বোলার শান্তর সার্ভিসটাও চায় দল। শান্ত যেমন মুস্তাকের সঙ্গে কথা বলেছেন, তেমনি অধিনায়ককে দেখা গেছে তাসকিনের সাথেও। ইনজুরি ফেরত তাসকিন যে হতে পারেন দলের অন্যতম ভরসার নাম। রাতে বৃষ্টি হলো, এদিন আর ইনডোরে যেতে হয়নি টাইগারদের। গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে এদিন হলো ঘন্টা তিনেকের ব্যাটিং আর বোলিং সেশন, যেখানে এই ছবিটা নজর কেড়েছে সবার। দলের 2 সিনিয়র ক্যাম্পেইনার সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ একসাথে করেছেন বোলিং, করেছেন খুনছুটি, সেই সাথে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়। এরপর ব্যাট হাতে পাশাপাশি নিতে ঝালিয়ে নিয়েছেন দুজন। অভিজ্ঞ 2 ক্রিকেটারের কাছে বিশ্বকাপের শুরুতেই যে দারুণ কিছু আশা করে দল। তাসকিন শরীফুল একই ফ্রেমে। এই দুজনের ইনজুরি বাংলাদেশ দলের গলার কাটা হয়েছিল, ঠিক যেমন গণমাধ্যম আর বাংলাদেশ দলের অনুশীলনের মাঝে এই ফ্রেমগুলো দেখছেন। তবে এই যে গলার কাটা, সেটা জায়গায় কিন্তু একটা স্বস্তির খবর। তাসকিন বল হাতে ফুল রান আপে বোলিংটা শুরু করেছেন। শরীফুলকেও দেখা গেছে বেশ হাসি খুশি। সব মিলিয়ে এই দুজনের এই সুখবরটা বাংলাদেশকে নিশ্চিতভাবে স্বস্তির খবর দেবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে। তাসকিন যেভাবে বল করেছেন তা দেখে বোঝার উপায় নেই কদিন আগেও ইনজুরির সাথে লড়েছেন তিনি। পারফর্ম করতে কতটা মুখিয়ে এই স্পিডস্টার সেটা পরিষ্কার তার চোখে মুখে। বল হাতে দেখা গেছে শরীফুল ইসলামকেও। এই ছবি দেখে অবশ্য তিনি ফিরছেন সেটা ভাবলে ভুল হবে। হাতের 6 সেলাই নিয়ে শরীফুল মূলত শ্যাডো করছিলেন বল হাতে। তবে প্রথম ম্যাচে না থাকতে পারলেও শরীফুলের বিশ্বকাপের এপিটাফ যে লেখা হয়নি সেটা পরিষ্কার। দুজনেরই আত্মবিশ্বাসটা হতে পারে দলের বড় টনিক। বাধা আসবেই, সেটা যে জয় করতে পারে সেই তো আসল চ্যাম্পিয়ন। তাসকিনের মতো সেই চ্যাম্পিয়নকে হতে পারবে পুরো একটা বাংলাদেশ দল। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। কোনো কথা বলে দলকে এখন বিতর্কিত করতে চায় না টিম ম্যানেজমেন্ট। ম্যাচ জিতেই গ্লানি দূর ঠেলতে চায়, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফুল হোসেন। প্রথম ম্যাচ হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। স্বীকার করেছেন লিটন তার ফর্মে নেই, তবে বাস্তবতা মেনে চলতে চায় দল। ডালাস থেকে তাহমিদ অমিতের আরও একটি রিপোর্ট। এই মুহূর্তে আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে। আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়। আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত, কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব। বিশ্বকাপ মিশন শুরুর 2 দিন আগে প্রধান নির্বাচকের এমন কথাই বলে দেয় যা হওয়ার তা হয়েছে। সব দূরে ঠেলে শুরু করতে হবে নতুন করে। সেই আলোচনাটাই হয়তো করছিলেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে, যেখানে পরে যোগ দেন অধিনায়ক শান্ত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা দল তখনও ডালাসের মাঠে অনুশীলন করতে আসেনি। প্রথম ম্যাচ হেরে যাওয়া দলটাকে নিয়ে অবশ্য সতর্ক পুরো বাংলাদেশ। ওয়ার্ম আপ ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে হেরে যাওয়া কিংবা নিউ ইয়র্কের যে উইকেটটিতে সাউথ আফ্রিকার সঙ্গে তারা খুব চিপলি আউট হয়ে গেল, এতেই হ্যাঁ তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু আমার মনে হয় যে
অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট প্রেমী দর্শক, সবার জন্য, দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে। সেভাবেই অনুপ্রাণিত করার চেষ্টাটাই আমরা করে যাব। সেই লড়াই নামার আগে ফিট তাসকিন দলের জন্য বড় স্বস্তি। শরীফুলের বদলি নেওয়া নিয়ে 9 জুন পর্যন্ত অপেক্ষা করতে চায় বোর্ড। বোলিং আক্রমণে বিকল্প থাকলেও ব্যাটিংয়ে তাও নেই। ছন্নছাড়া ব্যাটিংয়ে যেখানে বড় চিন্তার না লিটন কুমার দাস। স্বাভাবিক ছন্দ যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই নামের সঙ্গে এখনো সে পর্যায়ে আসতে পারেনি। যেটা আমরা বলি যে একটা ইনিংস দরকার তাকে ব্যাক ইনটু ফর্ম, তো সেই জায়গাতে আমি মনে করি এখনো আসতে পারিনি। কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন। তবে কিপার হিসেবেও যে লিটন থাকবেন একাদশে সেটাও এক প্রকার নিশ্চিত। তবে ওপেনিং থেকে ব্যাটিং অর্ডারের পরিবর্তন কি হবে সেটা এখনো চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথেই থাকুন।